কৌশিক দাসের লেখা লাহিড়ী বাড়ির কলঙ্ক। দাদাকে কাল থেকে বেশ অন্যমনস্ক লাগছে সোনাইয়ের। অনেক যে অন্যমনস্ক থাকে না তা নয়, কিন্তু এই অন্যমনস্কতাটা একটু আলাদা। লাহিড়ী বাড়িতেই প্রথম এই অন্যমনস্কতার সন্ধান পেয়েছিল সোনাই। কোনো কেস সলভ করার পর সাধারণত এরকম দেখায় না ওকে। সোনাই একটু বেশি চিন্তিত হয়ে পড়ল। এদিকে সোনাইয়ের ফোনটা সৌরভের মেসেজে কেঁপে উঠল। সোনাই একটা চিন্তাসূচক আওয়াজ মুখ থেকে বের করে ফোনের দিকে মন দিল, কিন্তু ওর মনটা পড়ে রইল দাদার দিকেই। কেমন যেন আনমনা হয়ে গেছে ও। অনেক চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসে রইল আগের মতোই। বারবার ফুটে উঠছে ওই মুখটা। কেন যে ওই বা আচ্ছা, এইভাবে আতখ্যাঁচড়াভাবে শুরু করে লাভ নেই। চলুন শুরু থেকে শুরু করি। আরে দাদা, হয় নামুন নাই সরুন। এরকম গেটের সামনে দাঁড়িয়ে আছেন কেন চৈতন্যের মতো? কথাটা বলে লোকটাকে প্রায় ধাক্কা মেরে সৌরভ নেমে গেল বাস থেকে। পেছন পেছন সোনাইও। বাসে প্রচণ্ড ভিড়। সোনাই বলল, আজও পাবলিক। সৌরভ বলল, বাদ দাও তো। দুজনে কলেজ স্ট্রিটের ভিড়ে মিশে গেল। আজ সৌরভের জন্মদিন, তাই সে এই দিনটা তার প্রিয় মানুষটির সাথে কাটাতে চায়। ও বলল, এই তোমার দাদা কিছু টের পায়নি তো? না না, বলা যায় না, গোয়েন্দা মানুষ। কিছু হলে আমি ডিরেক্ট সারেন্ডার করে দেব বাবা। সোজা বলে দেব, দেখেন আপনার বোনকে আমি ভালোবাসি। এখন আপনার কোনো আপত্তি থাকলে আমি চললুম আপনার বোনকে নিয়ে। সোনাই হেসে বলল, আরে আমি গোয়েন্দার বোন, আমিও কিছু কম যাই না। সেই তো প্রবলেম, বিয়ের পর কী যে ওকালতি করবে। মানে? হালকা রাগ দেখিয়ে সে বলল, ভালো হচ্ছে না সৌরভ। সৌরভ কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় কোত্থেকে একটা ভিখিরি এসে ওদের দিকে হাত পাতল। সে আর কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। শেষে সৌরভ একটা 10 টাকা নোট দিয়ে তাকে বিদেয় করল। তারপর আবার তারা তাদের আড্ডায় মজে গেল। কি খাওয়ালো? সোনাই বাড়ি ফিরে অনেকের আচমকা প্রশ্নে চমকে উঠল। দাদার দিকে তাকিয়ে দেখল সে বিছানায় পা ছড়িয়ে বসে একটা ম্যাগাজিন পড়ছে আপন মনে। সোনাই কিছু না বলে কাঁধের ব্যাগটা টেবিলে রেখে হাত পা ধুতে যাবে, এমন সময় আবার অনেকের প্রশ্নের তীর। কী রে, বললি না? না মানে। তারপর কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই তেতে উঠে বলল, এভাবে কারোর পিছু নেওয়া ঠিক না কিন্তু দাদা। অনেক হেসে বলল, যে মেয়ে টিফিন না নিয়ে কলেজে যায় না, সে আজ উইদাউট টিফিনে কলেজে চলে গেল। তার কারণটা জানতে ইচ্ছে করলো। বাই দ্য ওয়ে, তোর বয়ফ্রেন্ডকে সরি বলে দিস বাসের গেটের সামনে ওরমভাবে দাঁড়িয়ে থাকার জন্য। তারপর পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আর এটা ওকে দিয়ে দিস। সোনাই কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইল ওর দিকে। হুঁশ ফিরল ডোরবেলের শব্দে। টিং টং। অনেক ঘড়িটা দেখল, সন্ধ্যে 7টা। সোনাই গিয়ে দরজাটা খুলল। এক সদ্য বিবাহিত ভদ্রমহিলা। সদ্য বিবাহিত বলেই তো মনে হচ্ছে সোনাইয়ের। মিস্টার দত্ত আছেন? তুলোর মতো নরম গলা। ভেতরে আসুন। ভেতর থেকে ডাক এলো। সোনাই জায়গা ছেড়ে দিল, উনি ভেতরে এলেন। বসুন। অনেকে একটা চেয়ারে বসে লম্বা সোফাটার দিকে আঙুল দিল। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, সোফায় বসে বললেন উনি। সোনাই এর মধ্যেই কোনোক্রমে দায়সারাভাবে হাত পাটা ধুয়ে এলো। আপনার নাম? উমা লাহিড়ী। আমি রিপন লেন থেকে আসছি। বলুন কি ব্যাপার? ঘটনাটা শুরু 1 সপ্তাহ আগে থেকে, বললেন উমা। আমরা মানে আমি আর আমার স্বামী আগে বেহালায় থাকতাম। এখন ওখানে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই থাকেন, আর বাড়ির এক ঝিও আছে। যাই হোক, ওখান থেকে 1 মাস আগে আমরা রিপন লেনে আমাদের নতুন বাড়িতে শিফট হই। আগের বৃহস্পতিবার আমরা যখন ডিনারে বসি, তখন আমার স্বামীর ফোনে একটা মেসেজ ঢোকে, একটা ছবি। বলে ভদ্রমহিলা একটা ফোন বার করে অনেককে দেখালো। ফোনের স্ক্রিনে একটা ছবি। সোনাই উঁকি মেরে দেখল একজোড়া কানের দুল। অনেক ছবিটার দিকে চেয়ে থেকে বলল, এটা আপনার ফোন? হ্যাঁ, ওর ফোন থেকে আমার ফোনে ছবিটা নিয়ে নিই আপনাকে দেখানোর জন্য। হোয়াটসঅ্যাপে কোনো আননোন নাম্বার থেকে এসেছে নিশ্চয়ই? হ্যাঁ, মাথা নাড়লেন উমা। অনেক বলল, আপনার স্বামীর নাম? কল্লোল। কল্লোল লাহিড়ী। এরপর বলুন। ছবিটা দেখে ও রীতিমতো আঁতকে ওঠে। আমি এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে ও এড়িয়ে যায়।
আমি 2-3 বার ফোনও করেছি ওই আননোন নাম্বারটাতে, কিন্তু কি আশ্চর্য, যখনই ফোন করি বলে সুইচ অফ। অনেক ফোনটা উমাকে দিয়ে বলে, আর কোনো মেসেজ আসেনি। না, 3-4 দিন পরে এই ব্যাপারটা আমরা দুজনেই ভুলে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কাল যা হলো, তারপর সারা রাত আর 2 চোখের পাতা এক করতে পারিনি। কাল রাতে খুট 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 অনেকক্ষণ ধরে আওয়াজটা হচ্ছে। উমা আধো আধো চোখে খাটের পাশের টেবিলটার দিকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে দেখলো 3:15। খুট 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 আবারও আওয়াজটা কানে এলো উমার। এই কল্লোল, কিসের আওয়াজ ওটা? ঘুম ঘুম চোখে বলল সে। কোনো সাড়া শব্দ নেই। ওর কি একটা মনে হওয়াতে পাশ ফিরে দেখল কল্লোল শুয়ে আছে, কিন্তু না, উমা ভালো করে দেখল যে ও কেবল শুয়েই আছে, কিন্তু ঘুমিয়ে নেই। ওর চোখ দুটো খোলা, এক দৃষ্টি তাকিয়ে আছে উল্টো দিকে জানালার দিকে। ওর দৃষ্টি অনুসরণ করে উমা তাকালো সেদিকে। পর্দাটা খোলা ছিল, কাঁচের ওপারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, মাথাটা ঘোমটা দিয়ে ঢাকা। ব্যাপারটা এতই অস্বাভাবিক লাগলো উমার যে উঠে গিয়ে বলল, কে কে ওখানে? কল্লোলের মুখ থেকে একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো। উমা ওর দিকে তাকাতেই দেখলো কল্লোল আঙুল তুলে জানালার দিকে দেখিয়ে বলল, ও ফিরে এসেছে। উমা আবার জানালার দিকে তাকাতেই দেখলো কেউ আর নেই ওখানে। ও ছুটে গেল বাগানে, এদিক সেদিক ঘোরাফেরা করে আবার ফিরে এলো। না, কেউ নেই। কিন্তু ও কার কথা বলছিল? কে ফিরে এসেছে? অনিকের মা চা এনে দিয়েছিল উমার জন্য। চাটা শেষ করে টেবিলে রাখলো সে। অনিকের 2 হাতের আঙুলের মাথাগুলো পরস্পরকে ছুঁয়ে ওর ঠোঁটের কাছে স্থির হয়ে আছে। উমা বলল, এরপর সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম ওর পাশে বসে। ও ঘুমিয়ে পড়েছিল। অন্যদিন সকাল 6টা 6:30টায় উঠে পড়ে, কিন্তু আজ 9টা বেজে যায় ঘুম ভাঙতে। আমারও ভোরের দিকে চোখটা লেগে গেছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে কাল রাতের ওই ঘটনার পর থেকে ও কেমন যেন একটা হয়ে গেছে। সকালে তো আমাকে ঠিকমতো চিনতেই পারেনি, তারপর এখন ঠিক আছে। অনেক এবার নিজের চুলটা 2 হাতে ঝাঁকিয়ে নিয়ে বলল, ইন্টারেস্টিং। যাই হোক, এখানে বসে তো কিছু করা সম্ভব না। কাল গিয়ে একবার দেখবো বাড়িটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আপনাদের পুরনো বাড়িতেও যাব। আপনার ফিসটা 20 দিয়ে রাখুন, সলভ হলে আরও 30 নেব। অনেক উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। আর না হলে? অনেক একবার ওনার দিকে তাকালো। সোনাই বলল, চান্স নেই, নিশ্চিন্তে থাকুন। ভদ্রমহিলা বেরিয়ে গেলে পর মা বলল, বাপরে, ভুতুরে কেস, এ তো একেবারে নতুন ধরনের। যাকগে, যা করিস কিন্তু সব দিকে দেখে করিস বাবা। আমি যাই একটু দোকানে, ডিম কিনে আনি। তোর বাবা যে আড্ডা দিয়ে কখন ফিরবে। মা চলে গেলে অনেক বলল, নাম কি ওর? সোনাই একটু থতমত খেয়ে বলল, মানে? বলি, সকালে ছেলেটার নাম তো কিছু একটা আছে নাকি? সৌরভ। তোর অত জেনে কি দরকার রে? সোনাই একটু বিরক্ত। অনেক সুর টেনে টেনে বলল, তোর তো এখন বয়ফ্রেন্ড হয়েছে, এখন তো আর আমার সাথে কেস সলভ করবি না, সারাক্ষণ তো ওর সাথেই কাটাবি। এই, এভাবে লেগ পুলিং কিন্তু ভালো লাগে না। আমি না থাকলে তুই পারবি সলভ করতে? আচ্ছা। অনেক মুখ বেঁকিয়ে বলল, আজ পর্যন্ত কোনো কেসে আমাকে হেল্প করেছিস রে? সোনাই অবাক হয়ে আর রাগ মিশ্রিত কণ্ঠে বলল, কি, এত বড় বদনাম? শালা, আগেরবার ঋতুদিকে বাঁচানোতে কে হেল্প করলো? তোমার ইয়ে। শুরু হলো 2 ভাই বোনের যুদ্ধ। থাক, এদেরকে এদের মতো ছেড়ে দিই, আমরা এগুই আসল গল্পে। রিপন স্ট্রিটে একটা গলির ভিতর লাহিড়ি বাড়ি। খুঁজে পেতে অসুবিধা হলো না। একটা ছোট্ট গেস্ট হাউসের মতো বাগান ঘেরা বাড়ি। চারপাশের পরিবেশটাও দারুণ। সদর দরজায় কোনো দারোয়ান নেই। সদর দরজা থেকে ছোট্ট সিমেন্ট বাঁধানো রাস্তা গিয়ে উঠেছে বাড়ির দরজায়। অনেক সোনাইকে বাড়ির দিকে এগোতে বলে গেট খুলে বাগানে ঢুকে পড়ল। বাগানের বাহার দেখে বোঝাই যাচ্ছে এনারা পয়সার দিক থেকে বেশ স্বাস্থ্যবান। সোনাই বাড়ির দরজায় গিয়ে বেল টিপতেই ভিতর থেকে একটা গলা পেল। মালতী, দেখ তো, উনি এসেছেন মনে হয়। এটা উমাদেবীর গলা, সেটা সোনাইয়ের বুঝতে অসুবিধা হলো না। অনেক বাগানের ভেতর ঢুকতেই একজন লোক একটা বড় কাঁচি নিয়ে ছুটে এসে ওকে ধরে বলল, এই বেটা দাঁড়া, কোথায় যাচ্ছিস? কে রে তুই? অনেক দেখলো লোকটার হাতে যে লম্বা কাঁচি আছে সেটার গায়ে গাছের পাতা লেগে। অনেক বলল, তুমি কি দারোয়ানের কাজও করো?
সে কোনো কথা না বলে অনিককে ধরে নিয়ে ঘরের ভিতরে ঢোকালো। সোনাই ইতিমধ্যে ঘরে প্রবেশ করেছে। একজন কম বয়সী মেয়ে দরজাটা খুলে দিয়েছিল। মালিকে অনিকের সাথে ওই অবস্থায় দেখে উমা বললেন, আরে আরে কি করছো? ছাড়ো ওনাকে, উনি গোয়েন্দা অনিক দত্ত। মালি নিজের ভুল বুঝতে পেরে জিভ কেটে বলল, মাফ করবেন বাবু, কাল রাতের ওই ঘটনার পর আমি আপনাকে ওই রকম কিছু ভেবেছি। অনিক বলল, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। আমি মালি আর দারোয়ান দুটোরই কাজ করি। মালি তো তোমার হাতের কাঁচি দেখেই বোঝা যাচ্ছে। তা কাল রাতে তুমি এখানে ছিলে? না, রাতে আমি থাকি না। উমা বলল, আসুন, আমার স্বামী ভেতরে আছে। এই মালতী, 2 কাপ চা বসা। ওরা ভেতরের ঘরে গেল। এক মাঝবয়সী ভদ্রলোক চেয়ারে বসে পেপার পড়ছিল। অনেকদের দেখে চশমা খুলে বলল, আসুন, আমি কল্লোল লাহিড়ী। নাইস টু মিট ইউ। দেখুন মিস্টার দত্ত, সেদিন রাতে আমি একটু ঘাবড়ে গেছিলাম ঠিকই, আমার স্ত্রী আপনাকে সবই বলেছে, কিন্তু এখন আমার মনে হয় যে এটা একটা মনুষ্য সৃষ্ট ঘটনা। এবারে অনেক ঘরের মেঝের দিকে নজর দিল। 2 জায়গায় 2টো চৌকো ছোপ ছোপ দাগ। অনেক কি একটা ভেবে বলল, আচ্ছা, এই খাটটা কি আগে এই জায়গায় ছিল না? না, বললেন ভদ্রলোক, 2 দিন আগেই এই খাটের জায়গাটা পরিবর্তন করা হয়। উমার ইচ্ছাতেই করা হয়। অনেক যেন ভাবতে ভাবতে কোথায় হারিয়ে গেল। তারপর ঘরের চারিদিকটা ভালো করে দেখতে দেখতে বলল, কিছুদিন আগে একটা আননোন নাম্বার থেকে আপনার কাছে একজোড়া কানের দুলের ছবি আসে। হ্যাঁ, ওই দুটো আমার প্রাক্তন স্ত্রীর, মানে আমার প্রথম পক্ষের স্ত্রীর। ও মারা যায় একটা অ্যাক্সিডেন্টে, আমাদের বাড়ির ছাদ থেকে পড়ে যায়। অনিকের কথা শেষ না হওয়াতেই বললেন ভদ্রলোক। অনিকার শোনাই যেন হালকা ধাক্কা খেল। এই কথাটা তো উমা ওদের বলেননি। অনিক এরপর স্বাভাবিক অবস্থাতেই বলল, ও আচ্ছা, তার মানে আপনার সন্দেহ এখন ওই কানের দুলটা দিয়েই কেউ বা কারা আপনাদের ভয় দেখাচ্ছে। তারপর চটপট একবার বাড়ির চারপাশটা দেখে বলল, বাগানটা একবার ঘুরে দেখব, ওটাই আসল। মালতী চা নিয়ে ঘরে ঢুকেছে। অনিক চায়ে এক চুমুক দিয়ে বলল, তোমার বাড়ি কোথায়? প্রশ্নটা মালতীর উদ্দেশ্যে ছিল, কিন্তু উত্তর দিলেন উমা। ওর বাড়ি বেহালা। ও বোবা, কথা বলতে পারে না। অনেক জিজ্ঞাসা করল, এখানেই থাকে? না। অনেক এরপর চাটা কোনো ক্রমে শেষ করে আর 2-একটা কথা বলে বাগানটা দেখতে বেরোলো। খুব সন্তর্পণে বাগানের এদিক ওদিক জরিপ করতে লাগলো, কখনো গুঁড়ি হয়ে, কখনো বা এক জায়গায় অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে। প্রায় আধ ঘন্টা পরে উঠে দাঁড়িয়ে বলল, আপনাদের পুরনো বাড়িটা একবার ঘুরে দেখার ইচ্ছা আছে। সোনাই বলল, কিছু বুঝলি? অনিক ওকে পাত্তা না দিয়ে বলল, আপনাদের মধ্যে কেউ একজন চলুন। কল্লোলবাবু বললেন, আমার স্ত্রী যাবে, আমাকে একটু ব্যবসার জায়গায় যেতে হবে। কিসের ব্যবসা আপনার? ইম্পোর্ট এক্সপোর্টের। আমি ক্যাবের ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়ান, বলে ভদ্রলোক ফোনে আঙুল লাগালেন। ইনি আমার শাশুড়ি মা, আর ইনি আমার শ্বশুরমশাই। এক বয়স্ক ভদ্রমহিলা এবং বয়স্ক ভদ্রলোকের দিকে আঙুল দেখিয়ে বললেন উমা। বয়স্ক ভদ্রলোক বললেন, আসুন, কলকাতার খ্যাতনামা গোয়েন্দা বলে কথা। তা আপনি তো সবই শুনেছেন, নতুন করে বলার আর কিছু নেই। তবে আর একটা কথা বলতে পারি, এটা নিশ্চয়ই বৌমা আপনাদের বলেনি। ব্যাপারটা একেবারেই আলাদা। আমাদের বাড়ি থেকে গত কয়েক সপ্তাহ আগে 50,000 টাকা চুরি গেছে। পুলিশকে খবর করেছিলাম, কিন্তু তারা কোনো কিনারা করতে পারেনি। যদিও আপনাকে এখন এই কেসটা নিতে বলছি না আমি, তবে এমন একটা ঘটনা ঘটেছে সেটাই জানিয়ে রাখলাম আর কি। কাকে ইনফর্ম করেছিলেন? এখানকারই ইন্সপেক্টর গুপ্তকে। ও, ওনাকে তো চিনি, বলল অনিক। অনিক বাড়িটার এদিক সেদিক দেখতে লাগলো। বেশ এলাহি বাড়ি। অনিক বলল, আপনার ছেলে তো 2টো বিয়ে। ভদ্রলোক বললেন, হ্যাঁ, সবই কপাল। প্রথম পক্ষের মেয়েটা ছাদ থেকে পড়ে মারা গেল। কি আর বলি, তবে ভগবান যা করেন হয়তো মঙ্গলের জন্যই করেন। তারপর দেয়ালে ঝোলানো একটা গ্রুপ ফটো দেখিয়ে বলল, এই যে, এই সেই প্রথম পক্ষের স্ত্রী। ওর নাম ছিল শ্রীপর্ণা। অনেক ছবিটা দেখে বেশ কৌতূহলের সঙ্গে এগিয়ে গেল। সোনাইও ওর পিছন পিছন গেল। দেখল যে কানের দুলের ছবিটা পাঠানো হয়েছিল সে দুল জোড়ায় ঝুলছে তার কানে। অনেকক্ষণ ধরে ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর থেকে অনেক এমন একটা অদ্ভুত আচরণ করলো যেটা সোনাইয়ের কাছে একদম নতুন। হুট করে কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর রাস্তায় এসে ফিরতি পথের বাসে চাপল। কেমন একটা অন্যমনস্ক হয়ে পড়ল সে।
এমনিতে অন্যমনস্ক থাকে, কিন্তু এটা যেন একটা অন্য ধরনের অন্যমনস্কতা। সোনাই বলল, কী রে, কী হলো, এমনভাবে বেরিয়ে এলি কেন? অনেক ঘোর কাটার মতো করে বলল, হ্যাঁ, না কিছু না, এমনি। সোনাই বলল, জানিস একটা ব্যাপার আজ লক্ষ্য করলাম। অনেক বলল, কি? মালতী নামের ওই কাজের মেয়েটার পায়ে দুটো আঙুল জোড়া। অনেক বলল, হ্যাঁ, শুধু তাই নয়, কোড়ে আঙুলের নখটা অর্ধেকটা ভাঙা। কিন্তু তুই এত সূক্ষ্ম জিনিসটা নজর করলি, অথচ স্থূল ব্যাপারটা লক্ষ্য করলি না। কি বলতো? ভুরু কুঁচকে বলল সোনাই। উমা বললেন যে মালতী বেহালায় থাকে। কাজের লোক অতদূর থেকে রিপন স্ট্রিটে কাজ করতে যায়? সাধারণত কাজের লোক কাজ করতে যায় তার আশপাশের পাড়াতেই, কিন্তু এত দূর থেকে? এটাই তো সবচেয়ে বেশি খটকা লাগছে রে। আরও কয়েকটা খটকা আছে। ঘটনাটা দুদিন আগেই কেন খাটটাকে সরানো হলো? মিসেস লাহিড়ী কেন কল্লোলবাবুর প্রথম পক্ষের স্ত্রীর কথা আমাদের বলেননি? বলতে ভুলে গিয়েছিলেন, নাকি অন্য কোনো কারণ? সোনাই কৌতূহলের সাথে বলল, তুই কি মিসেস লাহিড়ীকে সন্দেহ করছিস? অনিকের কপালে ঢেউ খেলে গেছে। বলল, সন্দেহের তালিকায় পড়ে যাচ্ছে। তাছাড়া রিপন স্ট্রিটের বাড়িতে বাগানে একটা হালকা পায়ের ছাপ আমি নজর করেছি। সেটা দেখে মনে হলো ছেলেদের জুতোর ছাপ, যদিও এ ব্যাপারে আমি অতটা শিওর নই। পরদিন সকালবেলা ক্রিং 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 সোনাই হাই তুলতে তুলতে বলল, এত সকালে আবার কে? অনেক ফোন ধরে দেখলো উমা লাহিড়ীর ফোন। হ্যালো, মিস্টার দত্ত, আপনি একবার আমাদের বেহালার বাড়িতে আসতে পারবেন? খুব আর্জেন্ট। ওরা তৎক্ষণাৎ জামা কাপড় পরে তৈরি হয়ে নিল। ওলা বুকিং। তারপর রওনা দিল লাহিড়ী বাড়ির উদ্দেশ্যে। টিং টং। আসুন মিস্টার দত্ত। উমা অনিকা সোনাইকে নিয়ে গেল সেই গ্রুপ ছবিটার সামনে। ওরা দেখলো যে ছবিটাতে যে জায়গায় কল্লোলবাবুর প্রথম পক্ষের স্ত্রীর ছবি ছিল, সেখানে লাল রঙের দাগ। অনেক আঙুল দিয়ে রঙটা একটু জিভে দিয়ে বলল, রক্ত না, কোনো রং বলেও মনে হচ্ছে না। এরপর উমার দিকে ফিরে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন এত সকালে? উমা বললেন, কাল মা মানে আমার শাশুড়ি মা আমাকে আর বাড়ি ফিরতে দেননি, বললেন এখানে রয়ে যেতে, তাই রয়ে গেলাম। ওনারা কোথায়? এই ব্যাপারটা দেখার পর দুজনেই বেশ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এখন একটু রেস্ট নিচ্ছেন। কে প্রথম লক্ষ্য করে ব্যাপারটা? আমি। এরপর অনেক ঘরটা ভীষণ ভালো করে একবার দেখল। জানলা দরজা বারান্দা কোনো কিছুরই ওর নজর এড়াতে পারল না। এরপর ওরা বেরিয়ে এলো। সকালের চাটা ঠিকমতো খাওয়া হয়নি। অনেক সোনাইকে নিয়ে একটা চায়ের দোকানে গেল। দাদা, 2 কাপ চা দিন। প্লাস্টিকের না ভাঁড়ে? ভাঁড়ে, তাড়াতাড়ি বলে সোনাই। চা খেয়ে ওরা ফিরতি বাস ধরতে যাবে, এমন সময় অনেক কি একটা দেখে সোনাইকে বলল, সোনাই তুই বাড়ি যা, আমার ফিরতে একটু দেরি হবে, কাজ আছে। শোন, আজ 12টা নাগাদ চলে আসিস, দেরি করিস না। ওকে, কিন্তু আজকের দিনটা তো প্ল্যানিংয়ে ছিল না? ওই গোয়েন্দা অনিক দত্তের জন্য প্ল্যান বদলাতে হয়েছে। ওকে, আজ 12টায় দেখা হচ্ছে। সোজা গেট দিয়ে ঢুকবি। পাঁচিল টপকাবো না? না, আমি বাইরে থাকবো। আর শোন, ফোনের সুইচ অফ করে দিস, এখনই করে দে। আমার মনে হয় ওই গোয়েন্দা আমাদের কল ট্র্যাক করছে। বলুন মিস্টার দত্ত, ফোন ধরে বললেন উমা লাহিড়ী। শুনুন, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি, আজ রাত 12টা নাগাদ আবার ওই ছায়ামূর্তির আবির্ভাব হতে পারে। হবেই এটা বলছি না, হতে পারে। আপনি একটু সজাগ থাকবেন। কথাটা বলে ঝটতি ফোনটা রেখে দিল অনেক। সোনাই পিছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। তারপর বলল, এই গোপন সূত্রটা কি জানতে পারি? জামা প্যান্ট পরে রেডি হ, ডার্ক কালারের ড্রেস পরিস। আজ রিপন স্ট্রিটে নাইট ডিউটি আছে। সোনাইয়ের মনটা চকমকিয়ে উঠল। নাইট ডিউটি মানে থ্রিলিং। দৌড়ে গেল নিজের ঘরে রেডি হতে। ইতিমধ্যে অনেক আবার ফোন লাগিয়েছে। হ্যালো ইন্সপেক্টর দত্ত, বলুন মিস্টার ডাট। কদিন আগে আপনাদের কাছে একটা চুরির কেস এসেছিল, 50,000 টাকা চুরি, লাহিড়ী বাড়ি থেকে। ও হ্যাঁ, আমাদের রেকর্ডে আছে। তা সে কেস কি আপনার কাছে গেছে নাকি? না, তবে রিলেটেড একটা কেস এসেছে। কেসটা সলভড। আপনি একবার রিপন স্ট্রিটে চলে আসুন 2জন কনস্টেবলকে নিয়ে। আমি আর সোনাই ওয়েট করব। 11:30 নাগাদ আসবেন। কেন কেন, ওখানে কেন? বললেন ইন্সপেক্টর গুপ্ত। চলে আসবেন, কাজ আছে। টিক 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 ঘড়ি বলছে 12:15। মিডনাইট হতে আর বেশি দেরি নেই।
অনেক, সোনাই, ইন্সপেক্টর গুপ্ত আর বাকি দুই কনস্টেবল এক এক জায়গায় ঘাপটি মেরে আছে। সবার নজর লাহিড়ী বাড়ির গেটের সামনে। রাস্তাটাও নির্জন, ছমছমে। আশপাশের কিছু কিছু বাড়িতে আলো জ্বলছে, কিন্তু লাহিড়ী বাড়ি নিশ্চুপ। সোনাই নিজের মুখটা অনেকের কানের কাছে এনে বলল, তুই শিওর যে সেই ছায়ামূর্তিওয়ালা লোকটা আজকেই আসবে? কথাটা শেষ হতে না হতে একটা খুট করে শব্দ সোনাই শুনে লাহিড়ী বাড়ির দিকে দেখল। লাহিড়ী বাড়ির দরজাটা খুলে গেল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। পরনে শাড়ি, মুখ আর অর্ধেক শরীরটা চাদরে ঢাকা। পায়ে পায়ে ছায়ামূর্তিটা সিমেন্ট বাঁধানো লম্বা জায়গাটা পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো। এবার গলির শেষ মাথাটায় আর একটা ছায়ামূর্তি দেখা গেল। সেটার পরনেও শাড়ি, আর মুখটা একটা পেল্লাই ঘোমটায় ঢাকা। সে এগিয়ে এলো লাহিড়ী বাড়ির সদর দরজার দিকে। চাদরে ঢাকা ব্যক্তি বলল, আজ তোকে এখানে কে ডাকলো? ঘোমটায় ঢাকা মুখ থেকে আওয়াজ এলো, আপনিই তো ডাকলেন, বললেন 12টার সময় আসতে। ছেলেদের গলা। আমি তোকে ডাকিনি, কেউ ট্র্যাপ ফেলেছে। আর তুই ফোন সুইচ অফ করে রেখেছিলি কেন? আপনিই তো বললেন কেউ আমাদের কল ট্র্যাক করছে, তাই ফোন যেন সুইচ অফ করে রাখি। আমি তোকে ফোনই করিনি। আমার মনে হয় এটা কারোর কারসাজি। তুই পালা এখন এখান থেকে, বলল চাদরে ঢাকা ব্যক্তি। ঘোমটায় ঢাকা ছায়ামূর্তিটা যেই উল্টো দিকে পা বাড়িয়েছে, অনেক ঝোপের ভিতর থেকে বেরিয়ে এসে বলল, স্টপ, এক পাও নড়বেন না কেউ। ঘোমটা ঢাকা ছায়ামূর্তিটা দৌড় শুরু করেছিল উল্টো দিকে, কিন্তু ইন্সপেক্টর গুপ্ত এবং তার দুই কনস্টেবল তাকে ধরে ফেলল। অনেকেই চাদরে ঢাকা ব্যক্তিটির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনার মুখোশ খুলে গেছে মিসেস লাহিড়ী, এবার এটা সরান, বলে নিজেই চাদরটা টেনে সরিয়ে দিল ওর। সোনাই দেখল তাদের সামনে দাঁড়িয়ে আছে তাদেরই ক্লায়েন্ট কল্লোলবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী উমা লাহিড়ী। অনেক বলল, আমার আগেই আপনার উপর সন্দেহ হয়েছিল। যেদিন কল্লোলবাবু বললেন যে আপনার ইচ্ছাতেই খাটের পজিশন চেঞ্জ করা হয়, কারণ আপনি চেয়েছিলেন খাটটা জানালার সামনে থাকুক, আর কল্লোলবাবু যেন সোজাসুজি সেই ছায়ামূর্তিকে দেখতে পায়। আর সেদিন আমাদের বাড়ি এসে যে ঘটনাটা বলেছিলেন, সেটা যে কিছুটা সাজানো তা আমি বুঝে গেছি। আর ওই কানে দুলে ছবি, ওগুলো তো আপনি আননোন নাম্বার থেকে পাঠিয়েছিলেন। এরপর সেই ঘোমটা ঢাকা ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে বলল, আলাপ করিয়ে দিই, আমাদের এই কেসের ছায়ামূর্তি মালতী দেবীর সাথে, বলে ওর মাথা থেকে ঘোমটাটা টেনে খুলে ফেলল। সোনাই অবাক চোখে দেখল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লাহিড়ী বাড়ির কাজের লোক মালতী। ও সঙ্গে সঙ্গে ওর পায়ের দিকে দেখল, জোড়া আঙুল আর কোড়ে আঙুলের কাটানক দৃশ্যমান। অনেক বলল, আমি আজ একে ফোন করে এখানে আসতে বলি, আর ফোনের সুইচ অফ করে দিতে বলি, যাতে মিসেস লাহিড়ী আর তার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে না পারে। তারপর মালতী দেবীর চুলটা ধরে টেনে খুলতে নারী চেহারা সরে গিয়ে আবির্ভূত হয় এক কম বয়সী যুবক। শোনাই তো হাঁ। অনেক বলল, একে এখানে বোবা সেজে থাকতে হতো, কারণ সে মেয়ের মতো সাজতে পারে, কিন্তু গলা করতে পারে না। আমার প্রথম খটকাটা লাগে এইটা জেনে যে কাজের লোক থাকে বেহালায়, আর কাজ করতে আসে রিপন স্ট্রিটে। ব্যাপারটা সত্যিই আজব। আজ সকালে বেহালাতে একটা চায়ের দোকানে চা খেতে গিয়ে একে দেখতে পাই। বাম পায়ের আঙুল জোড়া আর নখ ভাঙা। বুঝে যাই আমার সন্দেহ ঠিক। তারপর ওকে অনুসরণ করে ওর এলাকায় যাই। গোপনে ওর বাড়ির ভিতর ঢুকে ওর পরচুলা আর এই মেয়ের শ্বাস পোশাক দেখতে পাই। তখনই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। উমাদেবী কল্লোলবাবুকে ভয় দেখানোর জন্য ওর বাড়ি থেকে 50,000 টাকা সরিয়ে এই ছেলেটিকে দেয় ওর কাজে সাহায্য করার জন্য। কিন্তু পুরনো বাড়িতে এটা সম্ভব ছিল না, তাই এই নতুন বাড়িতে এসেই এটা শুরু করে। আজ সকালের ওই ছবিতে লাল রঙের দাগটা যে সিঁদুর গোলা জল, সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। এবার আমার একটা প্রশ্ন মিসেস লাহিড়ী, আপনি এমনটা করলেন কেন? কী কারণে আপনি এমন একটা উদ্ভট কাণ্ড করেছিলেন? উমা একদৃষ্টে তাকিয়ে রয়েছেন অনিকের দিকে, তারপর ঠোঁটের কোণে একটা হালকা হাসি এনে বললেন, আপনারা জানতে চান আমি কেন এমন করলাম? ইন্সপেক্টর গুপ্ত বললেন, আমরা জানতে চাই, এটা জানা দরকার, আপনি বলুন। তবে আসুন আমার সাথে। উমা ঘরের দিকে এগোলেন, পেছন পেছন ওরাও। ভেতরে ঢুকে উমা সেই ঘরে গেলেন যেখানে কল্লোলবাবু নিদ্রারত ছিলেন। উমা ওনার দিকে আঙুল দেখিয়ে বললেন, দেখুন এই লোকটাকে দেখুন। জানতে চান এই লোকটার আসল পরিচয়? জানতে চান এদের পরিবারের লোকজনের মানসিকতা কীরকম? তবে শুনুন। উমা এই বলে বাইরের ঘরে এলেন। তারপর একটা সোফায় বসে অনিকের দিকে চেয়ে বললেন, আপনার মতো এত গুছিয়ে সুঝিয়ে স্ট্রেট কাট বলতে পারবো না নিশ্চয়ই, কিন্তু যেটা বলবো সেটা খাঁটি সত্যি। আপনারা আর কি বোঝেন মেয়েদের কষ্ট?
আপনারা তো কেস সলভ করে টাকাটা পকেটে পুরে খেন্ত। সোনাইয়ের বিরক্ত লাগলো ব্যাপারটা। দাদার অপমান কিছুতেই সহ্য হলো না ওর, কিন্তু এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। উমা বলে চললেন, কল্লোলের প্রথম পক্ষের স্ত্রী শ্রীপর্ণার মৃত্যু ছাদ থেকে পড়ে হয়নি, ও আত্মহত্যা করেছিল। কারণ ও যখন সন্তান সম্ভবা হয়েছিল তখন এই কল্লোল লাহিড়ী হসপিটালের ডাক্তারকে ঘুষ দিয়ে জেনে নিয়েছিল যে ওর যে সন্তান আসবে সে মেয়ে। এমন একটা দণ্ডনীয় অপরাধ করেও সে থেমে থাকেনি। এরপর উমা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, ও শ্রীপর্ণাকে ইনসিস্ট করেছিল বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য। ও তাতে রাজি হয়নি, তাই কল্লোলের পরিবার ওর উপর মানসিক আর শারীরিক অত্যাচার চালিয়েছে। ওকে ঘরে বন্দি রাখত, ও কাউকে কিছু বলতে না পারে যাতে। এরপর সে সবার দিকে একবার করে আগ্রাসী দৃষ্টিতে চেয়ে থেকে বলল, অবাক লাগছে শুনতে? তারপর সেই যুবকটির দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, এই ছেলেটি সব কিছু সাক্ষী, কারণ ও আগে এই বাড়িতেই কাজ করত। যেদিন এইসব পাশবিক হৃদয়ের লোকজন শ্রীপর্ণার বডিটা ছাদ থেকে ফেলে দিল সেদিনও ভয়ে পালিয়ে আসে, আর ভয়ে কারোর সামনে মুখ খোলেনি। আমার সাথে কল্লোলের বিয়ে হওয়ার পর এই ছেলেটি আমাকে সব জানায়, কারণ ও চায়নি যে আমার সাথে এরকম কিছু হোক। তখনই আমি ওর সাথে প্ল্যান করি এইসব ঘটনা ঘটানোর জন্য। ওকে 50,000 টাকা দিই আগাম পারিশ্রমিক হিসেবে। আমার নাম উমা, মিস্টার দত্ত। ছোটোবেলা থেকে আমি প্রতিবাদী, অন্যায়কে কখনোই বরদাস্ত করি না। আমি কল্লোলকে এইভাবে মানসিক আঘাত দিতে চেয়েছিলাম। আমি এটাই চেয়েছিলাম যে এইসব কিছু ভৌতিক ব্যাপার ঘটিয়ে ওকে মেন্টালি ডাউন করতে, যাতে ও একদিন মেন্টালি ডাউন হয়ে গিয়ে নিজে থেকেই সব কিছু স্বীকার করে নেয়। এরপর উমা ধীরে ধীরে সোফা থেকে উঠে চলে গেলেন নিজের ঘরে। তারপর আলমারি খুলে শাড়ির ভাঁজ থেকে একটা কালো রঙের ডায়েরি বের করে বাইরে এসে অনিককে দিল। এর মধ্যে সব লেখা আছে, একটা মেয়ের কষ্ট যন্ত্রণার কথা, আরও সুইসাইড নোটও আছে। ও গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল, আর তারপর সেই বডি ও আর ওর মা বাবা নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দেয়। টাকা খাই কেসটা ধামাচাপা দেয়। আমি এই ডায়েরিটা পড়ে সব কিছু জানতে পারি। সবাই নিশ্চুপ, কারোর মুখে কোনো কথা নেই। সোনাইয়ের চোখের কোণটা ভিজে গেছে। এখনও কন্যা সন্তানের জন্য এমন অত্যাচার সহ্য করতে হয় মেয়েদের? ও একবার অনেকের দিকে দেখল, একটু অবাক হলো ও। দাদার চোখটা ছলছল করছে। ও তো এতটা দুর্বল নয় যে এই সামান্য ঘটনায় এতটা কষ্ট পাবে। যদিও ব্যাপারটা সামান্য না, কিন্তু চোখ ছলছল করার মতো ছেলে তো সে নয়। দাদাকে সেই দিন থেকে কেমন একটা অন্যরকম লাগছে, যেদিন প্রথম ও লাহিড়ী বাড়িতে ওই গ্রুপ ফটোটা দেখেছিল। অনেক এরপর চুপচাপ ডায়েরিটা নিয়ে বেরিয়ে এলো মাথা নিচু করে। সোনাই বুঝলো যে ওর চোখের জল লুকোনোর জন্যই মাথা নিচু করে বেরিয়ে গেছে। সোনাইও পিছু পিছু বেরিয়ে এলো। দাদাকে কাল রাত থেকে বেশ অন্যমনস্ক লাগছে সোনাইয়ের। অনেক যে অন্যমনস্ক থাকে না তা নয়, কিন্তু এই অন্যমনস্কটা একটু আলাদা। কোনো কেস সলভ করার পর সাধারণত এরম দেখায় না। সোনাই একটু বেশি চিন্তিত হয়ে পড়ল। এদিকে সোনাইয়ের ফোনটা সৌরভের মেসেজে কেঁপে উঠল। সোনাই একটা চিন্তাসূচক আওয়াজ মুখ থেকে বের করে ফোনের দিকে মন দিল, কিন্তু ওর মনটা পড়ে রইল দাদার দিকেই। কেমন যেন আনমনা হয়ে গেছে ও। অনেক চুপচাপ জানলার দিকে তাকিয়ে বসে রইল আগের মতোই। বারবার ফুটে উঠছে ওই মুখটা। আবছা আবছা মনে পড়ছে কলেজের সেই দিনটা, শ্রীপর্ণার মুখটাও। সেদিন যদি শ্রীপর্ণার প্রপোজালটা ও অ্যাকসেপ্ট করতো তাহলে হয়তো আজ ওরা একসাথে থাকতো। আর শ্রীপর্ণাকে এমনভাবে নিজের প্রাণটা... না না, এসব কি ভাবছো? এসব কি আবল তাবল ভাবছো? ও জানতো যে ওর সাথে কোনোদিনই কোনো মেয়ের সম্পর্ক টিকবে না, কারণ ও জীবনসঙ্গী ব্যাপারটা পছন্দ করতো না। তাই তো সেদিন ওকে দূরে সরিয়ে দিয়েছিল অনেক। কিন্তু ওর ব্যাপারে এখন এত কেন ভাবছে? তাহলে কি ও নিজেও কোনোদিন ওকে ভালোবেসেছিল? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।